গর্ভধারণের জন্য কোন কোন হরমোন ঠিক থাকা জরুরি? গর্ভধারণ করতে চাচ্ছেন, করতে পারছেন না, নিজেই কিন্তু কিছু পরীক্ষা করে নিতে পারেন। তারপরে ডক্টরের কাছে গেলে ট্রিটমেন্ট প্রক্রিয়া আরও বেশি সহজ হবে। আবার ট্রিটমেন্ট না করাতে চাইলেও নিজেও এই পরীক্ষাগুলো যদি বাসা থেকে করে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খুব সহজ হবে এটি বোঝা যে আপনার শরীরে কোন জিনিসটির সমস্যা আছে, কোন জিনিসটির জন্য আপনার কাজ করা উচিত। আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানাবো কোন কোন হরমোন গর্ভধারণে সাহায্য করে, কোন কোন হরমোন ইমব্যালেন্স হলে গর্ভধারণ হবে না, এবং এই সমস্যার সমাধানের জন্য আপনারা বাড়িতে বসে কি করতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। অবশ্যই যারা বাবা হতে চাচ্ছেন কিংবা মা হতে চাচ্ছেন কমেন্ট বক্সে লিখে দেবেন বাবা হতে চাই বা মা হতে চাই, যেন অন্যরাও আপনার কমেন্ট পড়ে এবং আপনার জন্য প্রার্থনা করতে পারে। চলুন শুরু করা যাক। নারীর শরীরে অনেকগুলো হরমোন আছে এবং এই হরমোনগুলোর ব্যালেন্স ঠিক না থাকলে গর্ভধারণ করা সহজ নয়। ধরুন আপনার শরীরে সবগুলো হরমোন ঠিক আছে, কিন্তু যে কোনো একটি হরমোন ইমব্যালেন্স আছে, তার জন্যই আপনার গর্ভধারণ না হতে পারে। প্রথমে হরমোনগুলো শরীরের ভেতরে কিভাবে কাজ করে তা আমরা ভালোভাবে জানব। নারীর শরীরে তার যেদিন পিরিয়ড শুরু হয় সেদিন থেকে এস্ট্রোজেন নামক একটি হরমোন বৃদ্ধি পেতে শুরু করে। এই এস্ট্রোজেন হরমোন পিরিয়ডকে রেগুলেট করে। আবার এর পাশাপাশি নারীর যে গর্ভাশয় আছে সেই গর্ভাশয়ের যে লেয়ার আছে বা যেখানে বাচ্চা নিজকে রোপিত করবে সেটিকে মোটা করতে শুরু করে। এরপরে যেটি হয় সেটি হচ্ছে তার যখন পিরিয়ড শেষ হয়ে যায় তখন তার ওভারিগুলোতে ডিম্ব উৎপাদনের কাজ শুরু হয়ে যায়। দুটো ওভারির মধ্যে যে কোনো একটি ওভারিতেই এই ডিম্ব উৎপাদনের কাজ বেশি পরিমাণে হতে থাকে, তবে ডিম্ব দুটোতেই মোটামুটিভাবে উৎপাদন হয়। 4 থেকে 5টি বা 6টি 10টি পর্যন্ত ডিম্ব উৎপাদন হতে পারে। সেই ডিম্বগুলো ছোট ছোট পরিমাণে থাকে, কিন্তু কিছুদিন পরে দেখা যায় যে একটি ডিম্ব বাড়তে থাকে, অন্য ডিমগুলো কিন্তু আটকে যায়, তাদের বাড়া বন্ধ হয়ে যায়। এই কাজটি হয় কারণ ব্রেনের পিটুইটারি গ্ল্যান্ডে একটি সিগন্যাল পৌঁছায় যে নারীর পিরিয়ড শেষ হয়ে গিয়েছে, এখন এফএসএইচ হরমোন বৃদ্ধি করতে হবে। এখন এফএসএইচ এবং ইস্ট্রোজেন মিলে এই ডিমের কোয়ালিটিকে বৃদ্ধি করতে ও বড় করতে শুরু করে। যখন ডিম সর্বোচ্চ মাত্রায় চলে যায় ঠিক সে সময় এফএসএইচ একটি সংকেত দেয় পিটুইটারি গ্ল্যান্ডকে যে এখন ডিম্ব উৎপাদনের কাজ শেষ হয়ে গিয়েছে, এটিকে প্রস্ফুটিত করতে হবে। তখন পিটুইটারি গ্ল্যান্ড এলএইচ নামক একটি হরমোন বা লুটিনাইজিং হরমোন নিঃসৃত করে। এই লুটিনাইজিং হরমোন খুব পিকে যখন চলে যায় বা সবচেয়ে বেশি থাকে এবং এস্ট্রোজেন যখন সবচেয়ে বেশি অবস্থায় থাকে, ঠিক তখনই ডিম্বটি প্রস্ফুটিত হয়ে বের হয়ে যায়। এটি মোটামুটিভাবে আপনার পিরিয়ড যেদিন শুরু হয়েছিল সেদিন থেকে 14তম দিন বা 16তম দিনের মধ্যে হতে পারে, যদি আপনার রেগুলার মাসিক হয়ে থাকে। যখন এটি নিঃসৃত হয়ে যায় তখন আপনার এই এলএইচ হরমোনটি কমে যায় এবং এস্ট্রোজেনের মাত্রাও কিছুটা কমে যেতে থাকে। আর ওভারির মধ্যে যে ডিম্বাণুগুলো ছিল যেগুলো বড় হয়নি সেগুলো প্রোজেস্টেরনের মাত্রা বৃদ্ধি করতে থাকে, সেগুলো থেকে প্রোজেস্টেরন তৈরি হতে থাকে। এরপরে যেটি হয় সেটি হচ্ছে যদি ডিম্বাণুটি নিষিক্ত হয়ে যায় তবে 7 দিন পর, ওভুলেশনের 7 দিন পর থেকে এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন দুটোই হু হু করে বাড়তে থাকে এবং আপনার গর্ভরোপণ হয়ে যাওয়ার পরে যে প্লাসেন্টা আছে সেই প্লাসেন্টাটি এইচসিজি হরমোন নিঃসৃত করতে থাকে। পুরো গর্ভাবস্থা জুড়ে এস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং এইচসিজি এই 3টি হরমোন বাড়তে থাকে ও সমানভাবে কাজ করতে থাকে। এবারে কথা হচ্ছে যদি গর্ভধারণ না হয় তাহলে কি হবে। যদি গর্ভধারণ না হয় সেক্ষেত্রে আপনার মাসিকের দিন আসার সময় এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন দুটোই হুট করে ড্রপ করবে এবং যার ফলে ইউটেরাইন যে লাইনিংটি আছে যেখানে বাচ্চা রোপিত হবে বলে ইউটেরাইন লাইনিংটি গঠিত হয়েছিল সেটি ভেঙে পড়ে যাবে পিরিয়ড হিসেবে এবং আপনার পিরিয়ড শুরু হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি নারীদের হরমোনের খেলা। কিন্তু বাহ্যিক কিছু হরমোন আছে যা এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, যার মধ্যে একটি হরমোন হচ্ছে প্রোল্যাক্টিন হরমোন। যারা বাচ্চাকে দুধ পান করান তাদের মধ্যে প্রোল্যাক্টিন হরমোনের মাত্রা বেশি থাকতে পারে, তাদের মধ্যে প্রোল্যাক্টিন 40 থেকে 400 ঘরে থাকতে পারে। যে সমস্ত নারীদের গর্ভধারণ হয়নি তাদের শরীরে যদি প্রোল্যাক্টিন হরমোনের মাত্রা 25-এর বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের গর্ভধারণে বাধা আসবে। তাই আপনি একটি প্রোল্যাক্টিন টেস্ট করে দেখতে পারেন আপনার প্রোল্যাক্টিনের মাত্রা কত। যদি 25-এর বেশি থাকে এটির কারণেই আপনার গর্ভধারণ হচ্ছে না, এমনটা হতে পারে। আমাদের দেশের নারীদের মধ্যে বন্ধ্যাত্বের সমস্যা খুব দ্রুত দেখা দিচ্ছে, যার ফলে এমএইচ বা অ্যান্টিমুলেরিয়ান হরমোন নামক একটি হরমোন যদি শরীরে কম থাকে বা বেশি থাকে তাদের কিন্তু গর্ভধারণ হবে না। আপনি এমএইচের একটি টেস্ট করে দেখতে পারেন যে আপনার ফার্টাইল বা গর্ভধারণের এজ কতদিন থাকবে। এএমএইচ টেস্ট করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফার্টাইল দিন চলে যাচ্ছে কিনা, আর কতদিনের মধ্যে গর্ভধারণ করলে আপনার শরীরে ডিম্বাণু থাকবে, কতদিন পর আর ডিম্বাণু থাকবে না। এএমএইচ টেস্টের রেজাল্ট 1 থেকে 6-এর মধ্যে থাকতে হবে। যদি 6-এর বেশি থাকে তাহলেও গর্ভধারণ হবে না, 1-এর কম থাকলেও গর্ভধারণে বাধা আসবে।
পিসিওডি বা পিসিওএস এর ক্ষেত্রে এএমএইচ এর মাত্রা অনেক বেশি থাকে, যেটিও কিন্তু গর্ভধারণে বাধা দিয়ে থাকে। আর পিসিওডি ও পিসিওএস এর ক্ষেত্রে এস্ট্রোজেনের মাত্রা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়, তাই এএমএইচ টেস্ট করে নিতে পারেন। আরেকটি যেটি টেস্ট করবেন সেটি হচ্ছে আপনার থাইরয়েড গ্ল্যান্ড টেস্ট করে নেবেন, অর্থাৎ থাইরয়েড প্রোফাইল টেস্ট করার কথা যদি আপনি গিয়ে বলেন, সেক্ষেত্রে আপনার T3, T4 এবং TSH টেস্ট করা হবে। এতে করে আপনি হাইপো বা হাইপার কোন ধরনের থাইরয়েডে আক্রান্ত তা জানা যাবে। মনে রাখবেন, যে কোনো এক ধরনের থাইরয়েডে আক্রান্ত হওয়া মানে এটি আপনার গর্ভধারণে বাধা দিচ্ছে, আপনার ডিমের কোয়ালিটিকে খারাপ করছে। মূলত নারীরা বেশিরভাগ হাইপোথাইরয়েডে আক্রান্ত হয়ে থাকেন, যা তাদের ডিমের কোয়ালিটিকে খারাপ করে দেয় এবং বাচ্চা যদি পেটে চলেও আসে সেই বাচ্চাকে গর্ভপাত করিয়ে দেয়। থাইরয়েডের মাত্রা বা আদর্শ মাত্রা হচ্ছে 1 থেকে 5.5 পর্যন্ত, কিন্তু যদি এটি 5.5ও হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ডেঞ্জার জোনে আছেন। স্বাভাবিকভাবে এটি 1-2-এর মধ্যে থাকা উচিত বা সর্বোচ্চ 3-এর মধ্যে থাকা উচিত, তবে বর্ডারলাইন হচ্ছে 5.5। থাইরয়েডের সমস্যা যেমন গুরুতর, তেমন ছোট্ট একটি মেডিসিনের মাধ্যমে এটিকে কিওর করা যায়। শুধুমাত্র সকালবেলা খালি পেটে আপনাকে একটি ওষুধ নিতে হবে এবং তার আধা ঘন্টা পর্যন্ত অন্য কোনো খাবার খাবেন না। এতে করেই কিন্তু থাইরয়েড কন্ট্রোলে চলে আসবে। থাইরয়েড, প্রোল্যাকটিন থেকে শুরু করে এএমএইচ সব কিছুর ট্রিটমেন্ট আছে, তাই এগুলো নিয়ে ঘাবড়ে যাওয়ার কোনো কিছু নেই। তবে এস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের জন্য যে টেস্টগুলো করতে হয় সেগুলো কিন্তু ডক্টরের পরামর্শ ছাড়া করবেন না, কারণ এগুলো সবসময় শরীরে বাড়তি অবস্থায় থাকে না। মাসের প্রথম দিকে এস্ট্রোজেন বাড়ে, তারপরের দিকে প্রোজেস্টেরন বাড়ে, তাই এগুলো টেস্ট করার নির্দিষ্ট সময় আছে। আপনি ডক্টরের পরামর্শ নিয়ে এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন টেস্ট করাবেন এবং অবশ্যই এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে যে এই হরমোনগুলোর মধ্যে থেকে যে কোনো একটি ইমব্যালেন্স থাকলে আপনার গর্ভধারণে বাধা আসবে, সেই ইমব্যালেন্সটিকে ঠিক করতে হবে। এস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মাত্রায় কম বেশি থাকলে সেটিও কিন্তু ছোট্ট মেডিসিনের মাধ্যমে খুব দ্রুত সমাধান করে ফেলা যায় এবং গর্ভধারণ করা যায়। এখন কথা হচ্ছে, এই সমস্যাগুলো আপনার মাঝে থাকলে আপনি কিভাবে ঠিক করবেন। বেশিরভাগ সময় হরমোনাল ইমব্যালেন্স হয়ে থাকে লাইফস্টাইলের কারণে। আপনি ঠিকমতো ঘুমান না, ঠিকমতো ঘুম থেকে ওঠেন না, অতিরিক্ত মোবাইল ব্যবহার করেন, অতিরিক্ত হিট যে জায়গায় আছে সেখানে কাজ করছেন, খাবারে শাকসবজি জাতীয় খাবার, ফলমূল এবং ভিটামিনযুক্ত খাবারগুলোর পরিমাণ অনেক কম, ফাস্টফুড জাতীয় খাবার, বাইরের খাবার অনেক বেশি পরিমাণে খাচ্ছেন, ফ্যাটযুক্ত খাবারগুলো বেশি পরিমাণে খাচ্ছেন, সাদা চিনি খাচ্ছেন, ভাত খাচ্ছেন, এগুলো আপনার হরমোনাল ইমব্যালেন্স করে। যারাই ওভারওয়েট থাকবেন বা আন্ডারওয়েট থাকবেন তাদের হরমোনাল ইমব্যালেন্স হবেই। তাই সবার প্রথমে আপনার ওয়েটটাকে বিএমআই অনুযায়ী কন্ট্রোলে আনতে হবে। খাবার থেকে সাদা প্রসেস জাতীয় খাবার যেমন চিনি বা সাদা ভাত এগুলোকে কমিয়ে দিতে হবে। খুব কম পরিমাণে খেতে পারেন, তাতে সমস্যা নেই। শাকসবজিগুলো বেশি পরিমাণে খাবেন, বাইরের খাবার একেবারেই খাদ্য তালিকা থেকে বাদ দেবেন। রোজ রুটিন করে নেবেন যে আপনি 11টার মধ্যে ঘুমাতে যাবেন এবং সকাল 6টার মধ্যে ঘুম থেকে উঠবেন। দৈনিক আধা ঘন্টার জোরে জোরে হাঁটা বা আধা ঘন্টার এক্সারসাইজকে আপনার সাইকেলে বা আপনার জীবনে অন্তর্ভুক্ত করে নিন। আপনি শুধুমাত্র 1 মাস এই যদি কাজগুলো করতে পারেন, এরপরে যদি আপনার হরমোনের টেস্ট করেন, দেখবেন হরমোন অনেকটাই ব্যালেন্সে চলে আসছে। আর 3 থেকে 6 মাস এই কাজগুলো মেনটেন করলে কোনো ওষুধ ছাড়াই আপনার হরমোন ব্যালেন্সে চলে আসবে। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।